বাবাকে অনেক মিস করতাম। আমার বাবা প্রত্যেক শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যাইতো। প্রতিদিন আসার সময় আমার জন্য মজা নিয়ে আসতো। এখন আর কেউ নিয়ে আসে না। আমি আমার বাবাকে অনেক মিস করি। আমার খুব সুখের একটা সংসার ছিল, আজকে ধ্বংস হয়ে গেছে সব কিছু। আমার স্বামী আমাকে কোনোদিন রাস্তায় বেরোইতে দেয় নাই। আজকে আমি রাস্তায় বসে কাপড় বিক্রি করি। আপনাদের কাছে আমার একটা দাবি, যে মানুষ চলে গেছে তার লাশ যদি আবার উঠায়, এটা আমার কাছে অন্তত এর মতো দুঃখ আর কিচ্ছু নাই। কেননা সবার একদিন কবরে যাইতে হবে, সবাই ওই ঠিকানায় যাবে। সেখান থেকে আমরা কিভাবে ওনার লাশ আমি উঠানোর জন্য করবো। আন্দোলনে তো 5 তারিখে আহত হয়, আর 16 তারিখে শুক্রবার সন্ধ্যার সময় মারা যায়। 17 তারিখে আমরা হাসপাতাল থেকে নিয়ে আপনার মাদারীপুর নিয়ে মাটি দিই। আমাকে দুপুরের পর 1টার পরে ফোন দেয় যে আপনার হাজব্যান্ড একটু ব্যথা পাইছে, আপনি সরাদ্দি হাসপাতালে আসেন। আমি যাই দেখি উনি বেডে পড়ে আছে, ওনার কোনো হুঁশ টুস নাই। পরে কোনো ডাক্তার ছিল না, একটা সিস্টার দেখি একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করতেছে, কোপানো 2টা কোপ দিছে মাথার মধ্যে আর একটা আপনার হাতে, আর নির্দমভাবে পিটাইছে একদম পাড় থেকে মাথা পর্যন্ত। কোনো কিছু মানে কোনো জায়গায় একটু ধরার মতো জায়গা ছিল না। আমারে আইসিউর বেডে পাইতে আমি 4 তলা 3 তলা 2 তলা এখানে ওখানে কতজনের পাও ধরছি আমি, কেউ আমাকে আইসিউর ইয়েটা দেয় নাই। পরে একটা ছাত্রী আপনাদের মধ্যে স্টুডেন্ট আর কি, উনি আমাকে দেয়। উনি ডাইরেক্টর স্যারের সাথে প্রতিবাদ করে, বলে আপনারা কেন দিবেন না, উনি নিরাপদ, ওনার স্বামী গাড়ি চালাইতো, মানে উনি তারপরে অনেক কিছু করে আমাকে বেডটা নিয়ে দেয়, কিন্তু তো উনি বাঁচাইতে পারি নাই। উনি যেদিন আন্দোলন হয়, মানে ছাত্ররা তো একদিনে আর সবাই নামে নাই, দিনে দিনে নামছে। ওনার অফিস তখন আন্দোলন একটু শুরুতেই অফিস বন্ধ করে দেয় যে আপনার ডিউটি করা লাগবে না, কিন্তু উনি প্রতিদিন আন্দোলনে যাইতো আসতো। তো একদিন আমি হঠাৎ করে টিভিতে অনেক মারামারি এগুলো অনেক নিজেই দেখা, পরে আমি জিজ্ঞেস করি যে তুমি যে যাও যদি কিছু হয়, বলে তোমার মতো মেয়েরাও যায় দেখো আন্দোলনে নামছে, ঘরে কেউ থাকা যাবে না, আমাদের তো কিছু করতে হবে, আমাদের আজকে বাসা ভাড়া নিয়ে থাকি 2টা মেয়ে, আমি এদেরকে মানুষ করব, আমরা যদি প্রতিবাদ না করি সবাই ঘরে বসে থাকি এরকম আর কি। যায় যেদিন উনি শেষ যায়, বিশ্বাস করবেন না, আমি সব মানে আমি আমার মনের মধ্যে কেমন যেন একটা লাগে যে ওরা, আমি বলি যে আসলে তুমি আজকে যাইও না, থাকো। পরে না উনিও কেমন জানি ঘরের থেকে একবার বের হয় আবার হয় না, এরকম। সকালবেলা উনি ঘরের থেকে যখন বের হয় তখন উনি চলে যায় নিচের থেকে আবার আসে, আইসা মেয়েদেরকে বলে, কয় মা তুমি আজকে থাকো, আমরা দুপুরে একসঙ্গে সবাই খাবো, এ কথা বইলা উনি যায়। পরে মেয়েরা 11টা বাজে ওনারে ফোন দেয়, ফোন দিলে উনি ফোন রিসিভ করে, অনেক মানুষের হইচই। পরে আমি বলি যে আপনি কোথায়, কয় কি তুমি রান্না করো আমি আসতেছি, তুমি রান্না করো আমি বাসায় এসে ভাত খাবো, আজকে সবাই একসাথে খাবো। এই কথা বলে উনি ফোনটা কাইটা দেয়, বলে আমি এখন কথা বলতে পারছি না, পরে কথা বলে আমি আসি, আমি 10 নাম্বার গোলচক করে আসি। তখন আমি আবার ওনারে আবার একটু দেখাই, ভয় দেয়। আমি কই আমি কিন্তু চলে আসবো, তুমি না আসলে। কয় কি না তুমি এখানে এসে আমার খুঁজা পাবা না, তুমি থাকো, আমি বাসায় এসে ভাত খাবো। পরে মেয়ে আবার ছোট মেয়ে একটু ওনার প্রতি ভক্ত, পরে বাবা আমার জন্য চিপস আনবা, পরে কয় কি হ্যাঁ ঠিক আছে। পরে আমি তো যাই আর ওনার সাথে কথা বলতে। উনি যখন আইসিইউতে যায়, আমার ছোট মেয়ে 2টা আমি বাসায় রাখি 14 দিন হাসপাতালে। আমার শুধু বলে যে আমার 2টা মেয়ে আমার একটু দেখাও। আমি বলি ঠিক আছে, আমি বাসায় ফোন দিই, তুমি হাসপাতালে ওই রুমে গেলে তুমি ভালো হয়ে যাইবা। আমাকে যখন 5 তারিখে হাসপাতাল ভর্তি হওয়ার পর উনি 2 দিন কথা বলছে, উঠে বসে থাকছে, আমার সাথে ওয়াশরুমে গেছে। উনি আমারে বলছে দেখো আমরা শেখ হাসিনা যখন চলে যায় নাই কিছু মানে যাবে তখন আমরা ওখানে মিছিল করে আমি একটা চার দোকানে বসি, আমি ওনারে জিজ্ঞেস করছি আচ্ছা তোমার এভাবে মারছে কি, তখন উনি বলে আমরা ওখানে চার দোকানে বইছি, শেখ হাসিনার কিছু পোলাপান আমাদেরকে মানে অ্যাটাক করছিল, কিন্তু আমরা বুঝতে পারি না যে ওদের হাতে ছুরি ছিল চাপাটি ছিল, ওরা একা না অনেক মানুষ ছিল, কিন্তু কেউ এত আঘাত হয় নাই। ওখানে আমার একটা ভাগিনাও ছিল, তারপরে এলাকার পোলাপান ছিল, ওরা আনন্দ মিছিল করতেছিল। তখন ওনাদেরকে 2-1 জন করে ওনাদেরকে অ্যাটাক করে। পরে বলে যে উনি কয়েকজনের নামও বলছে আমারে,
বলছে কি একটা রাতুল নামে একটা ছেলে আছে, ওনারে কোপ দিছে, তারপরে হেলমেট দিয়ে বাড়ি দিছে, তারপরে রাহেল নামে একটা ছেলে ছিল, ওনারে বাস দিয়ে পিটাইছে। কই কি ওরা চিহ্নিত আসামি, ওরা হলো শেখ হাসিনা, ওদের এখানে এখানে একটা ছিল, ক্লাব ছিল, আগারগাতে একটা ক্লাব আছে, শেখ হাসিনার পোলাপানে ওখানে বসতো। আমি তো এত দলের নাম জানি না, তো ওইখানে বসলে ওরা আবার ওখানে চার দোকানে বসতো, তখন কিছু পোলাপান ওদেরকে অ্যাটাক করে ওদেরকে মারা ধরা করে ওরা পালাতক, এখনও ওনারা পলাতক। বলি আমি মামলা করব, আমার 2টা বাচ্চা আছে, আমার একটা ভবিষ্যৎ আছে, আমার বাচ্চাদেরকে কে দেখবে, আমি মামলা করব, কেন তারা আমার স্বামীরে মেরে ফেলাইছে। তখন কিছু এলাকার ভিতরেতে সাহায্যতে ওদের এলাকার যে দলীয় লোকজন থাকে তারা আমাকে সাহায্য করার পরে আমি মামলা করি। মামলা করার পর এই কেস এই পর্যন্তই আছে। এখন যে কিছুদিন হইলে কিছু সাংবাদিক আমাকে ফোন দিয়ে আমি বাসা চেঞ্জ করে ফেলাই ভয়ে। আমি 2টা বাচ্চা নিয়ে থাকি, আমার শ্বশুর নাই, শাশুড়ি আছে, শাশুড়ি তার মেয়ের বাসায় থাকে। পরে আমি ভয়ে বাসা চেঞ্জ করি, ওনারা আমাদেরকে উল্টা হুমকি দেয় আমারে, বলে আপনি কয়জনের নামে মামলা করছেন, এগুলো মারছে নাকি, আপনি শেখ হাসিনার নামে মামলা করছেন, উনি কি আইছে, উনি কি আপনার হাজব্যান্ডকে মারছে, তাহলে আপনি ওনার নামে মামলা করছেন, এই বিভিন্ন ধরনের কথা আমারে বলে আপনি একদিন বিপদে পড়বেন, আপনি ফাইসা যাবেন, বিভিন্ন রকমের কথা বলে। এসআই সাব্বিরের কাছে আমার মামলা আছে, উনি আমাকে ফোন দিয়ে বলে যে আপা আপনি আসেন না কেন, আপনি খোঁজখবর রাখেন না, আপনার হাজব্যান্ডের লাশ উঠানো হবে। তখন আমি বলি কেন আমার হাজব্যান্ডের লাশ আপনি উঠাইবেন, কয় আপনার হাজব্যান্ডের ময়না তদন্ত করেন নাই, এই কারণে আপনার হাজব্যান্ডের লাশ উঠানো হবে। তখন আমি তো অনেক ভয় পেয়ে গেছি, আমি বলছি ঠিক আছে আমি আইসা আপনার সাথে দেখা করব। পরে আমি আর যাই নাই। আমি বলছি যে আমার হাজব্যান্ডের আমার যদি বিচার যদি না হয়, কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি, যে মানুষ চলে গেছে তার লাশ যদি আবার উঠাই, এটা আমার কাছে অন্তত এর মতো দুঃখ আর কিচ্ছু নাই। কেননা সবার একদিন কবরে যাইতে হবে, সবাই ওই ঠিকানায় যাবে, সেখান থেকে আমরা কিভাবে ওনার লাশ আমি উঠানোর জন্য করবো। ওনারা আমার এই কথা বলে। আমি কাগজপত্র জুলাই ফাউন্ডেশনে জমা দিই, ওরা শুধু আমার ডেট দেয়, বলে আজ আসেন, কাল আসেন, কাগজ হয় নাই, আপনারা ছবি পিন করেন। আমি এরকম 2-3বার 4বার বাচ্চাদেরকে নিয়েও আমি গেছি। আমার খুব সুখের একটা সংসার ছিল, আজকে ধ্বংস হয়ে গেছে সব কিছু। আমার স্বামী আমাকে কোনো দিয়ে রাস্তায় বেরোইতে দেয় নাই, আজকে আমি রাস্তায় বসে কাপড় বিক্রি করি। যারা শহীদ ফ্যামিলির থেকে আমি পক্ষ থেকে বলছি যে সরকার এমন কিছু একটা করুক যেন আমাদের একটা কর্মস্থল করে দিক, যেন আমরা কর্ম করে 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, বাচ্চা 2টারে মানুষ করতে পারি। যাদের বিরুদ্ধে আমি মামলা করছি তারা কিন্তু ওপেনে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কোনো কিছুই হচ্ছে না। যারা মামলা করছি যাদের বিরুদ্ধে তারা ওপেনে ঘুরে বেড়ায়, তাদেরকে ভয়ে আমাদেরকে থাকতে হয়। যারা কি না জানি করে, মানে যারা আমরা মামলা করছি অন্তপক্ষে আমার এই ভুক্তভোগী আমার এই জিজ্ঞাসাবাদ করে যে আপনি কেন করছেন, আমি অমুক সাংবাদিক, আমি আসছি আপনার নিব, কথা নিব, আপনি কেন করছেন, এতজন ছিল নাকি, আপনার স্বামী এতজনের কথা বলে গেছে নাকি, আপনার স্বামী কিভাবে মারছে, কখন মারছে, আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করে। আমি এটা বলছি যে আমি যাদের নামে মামলা করছি তারা যদি আমি খোঁজ নিয়ে দেখি যে না এই লোকটা এখানে নিরপরাধ, আমি তারে ছাইরা দিব। আমার হাজব্যান্ড যাদের নাম বলে গেছে, আমার হাজব্যান্ড ছবিও দিয়ে গেছে আমাকে, 2-3টা ছবি। যখন উনি একটা বুদ্ধিমান লোক ছিল, যখন ওনাকে মারা হয়, যখন 4 দোকানে থাকে তখন ওনার হাতে মোবাইল ছিল, তখন উনি মোবাইলটা চালু করে রাখছে। ওনারে যে মারছে, ওনারে ওই কিছু ফুটেজ ওনার মোবাইলে আসছে, সেই ফুটেজগুলো আমি ওই সাংবাদিকের কাছে বলি না। আমার স্বামী আমারে বলছে কি, তুমি যদি দেখো আমার যদি কোনো দিন কিছু হয়, এর ভিতর যে ফুটেজগুলো আছে, যখন তুমি দেখবা সরকার থেকে কিছু লোক তোমার কাছে চায় তখন তুমি দিবা, কিন্তু আলতু ফালতু লোকজন চাইলে তুমি দিবা না। তখন আমি এই ফুটেজগুলো তাদেরকে আমি দিই না। আজকে 5 মাস হয়ে গেছে, আমাদেরকে কোনো খোঁজ খবর নিছে। আর আজকে 5 মাস হয়েছে, জুলাই ফাউন্ডেশনে বলে টাকা দিবে, অথচ কিন্তু না। আপনারা হয়তো লাশের আমরা কোনো টাকা দাবি করতেছি না, কেন ওনারা ওটা আমাদের দিতে চাইছে, জানো ওটা দিয়ে আমার 2 বাচ্চাদের আমি একটা কর্মর ব্যবস্থা করতে পারি, আমরা একটু চলতে পারি। আমার স্বামী যখন হাসপাতালে থাকে, আমার যা ছিল উনি একটা ড্রাইভারিং চাকরি করতো, এমন কোনো আহামরি বড় চাকরি উনি করতো না।
তারপরও আমাদের সংসার ভালো ছিল, আমাদের সুখের একটা সংসার ছিল, 2টা মেয়ে নিয়ে আমরা খুব ভালোই অবস্থায় ছিলাম। কিন্তু আজকে যে আমার সংসারটা নষ্ট হয়ে গেল, আমার 2টা বাচ্চা ইতিম হইল, তাদের কোনো মায়া দয়া নাই, তারা উল্টাপাল্টা প্রশ্ন করে, আমাকে হয়রানি করে। বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনি কেন মামলা করছেন, কিসের জন্য মামলা করছেন। আবার আমাকে এটাও বলে ওনারা, এই সরকার যদি শেখ হাসিনা ফিরে আসে তখন আপনাকে জেল খাটতে হবে। এই কথা আমাকে ওই সাংবাদিকটা বলে। তখন আমি ভয়েতে কোনো উত্তর দিতে পারি না, আমি বুঝে উঠতে পারি না যে আসলে আমি কি বলবো। কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পর আমি নিজে সাহস নিছি যে আমি কোনো জায়গায় হারবো না। আমার বাচ্চা দুটাকে আমি প্রতিবাদ করে বাঁচবো। আমি কোনো জায়গায় আমার বাচ্চার আমি শিক্ষিত করব। আমি দেখাই দিব যে একটা মেয়ে অনেক কিছু পারে। ওনার বাবা যা ইনকাম করতো মেয়েরে খুব ভালো স্কুলে পড়াইতো। পরে আমি পরীক্ষার ফি দিতে পারি নাই, 3-4 মাসের বেতন দিতে পারি নাই, মেয়ে পরীক্ষা দিতে পারে নাই। বাড়িওয়ালা আমাদেরকে বলে তোমরা তো ভাড়া দিতে পারবা না, তোমরা বাসা ছাড়া দাও। আমি দেশবাসীর কাছে এটা চাই যে আমার স্বামী যাদের নাম বইলা গেছে, মৃত্যুর আগে কেউ কখনো মিথ্যা কথা বলে না, এটা আমার বিশ্বাস। দেশবাসীর কি, উনি মারা যাওয়ার আগে যাদের নাম বইলা গেছে আমি চাই যে তারা ফাঁসিতে ঝুলুক। তারা আমার সরকারের কাছে দাবি যে তারা বুঝুক যে কষ্টটা কি, যাদেরকে আমরা একটা মানুষের জীবন নেওয়ার কিন্তু কোনো ইয়া নাই, একজনের সে মারতো, সেই কিন্তু এভাবে মারছে যার শরীরে আমরা কোথাও আমি টাচ করতে পারি নাই। আমার সরকারের কাছে দাবি যে আমরা যাদের নামে মামলা করছি এদের একটা বিচার হোক। এদের বিচার না হলে আমরা কার কাছে যাব? সরকার যদি বিচার না করে আমরা কার কাছে যাব? আত্মীয় স্বজনের কাছে ফোন দিলে তারা ফোন রিসিভ করে না, মনে করে আমাদের কাছে টাকা চাবে। বোঝা আমরা সবার কাছে বোঝা হয়ে গেছি এখন। এই ফাউন্ডেশন থেকে কি কোনো সরকার থেকে কোনো জায়গার থেকে আমি কোথাও কোনো জায়গায় পাই নাই। কিন্তু এই যে গেছে মাসে ওই যে তারেক জিয়া না কি বলে, উনি আমার মেয়েকে একটা স্কুল বাবদ বলছে আপনার বাচ্চার লেখাপড়ার খরচটা বলছে উনি মাসে 5,000 টাকা করে আমার মেয়েকে দিবে। এটা উনি আমাকে বলছে। বলার পরে উনি আমাকে 1 তারিখে 5,000 টাকা, আমি মিথ্যা কথা কেন বলবো, উনি আমাকে 5,000, উনি তো আর দেয় নাই, কারোর মাধ্যমে আমাকে 5,000 টাকা বলছে। কিন্তু ওই টাকা পাইয়া তো আমি কিছু আমার বাচ্চারে পরীক্ষা দিতে পারি নাই। টাকা তো দিছে এই যে এই মাসের আমাকে 1 তারিখে, কিন্তু আমি তো পরীক্ষা দেওয়াইতে পারি নাই। উনি আমাকে বলছে যে আপনাকে প্রতি মাসে আপনার বাচ্চার যে বাসায় যে টিচারগুলো পড়ে আমরা তো সব খরচ দিতে পারবো না, তা আপনার বাসায় যে 2টা টিচার পড়ায় আমি সেই খরচটা দিব বলছে। এখন দিবে না উপর আল্লাহ জানে, তারা জানে। কিন্তু সরকারের কাছে আমি আমাদের একটা কর্মস্থল করে দিক, যে কোনো কাজ যেন আমি একটা কাজ করে আমার বাচ্চা দুটারে মানুষ করাইতে পারি। আজকে আমার দেশে কোনো ঘর বাড়ি নাই, জায়গা আছে কিন্তু ঘর নাই, আমি যাই কই থাকবো। আমার বাবাকে অনেক মিস করতাম। আমার বাবা প্রত্যেক শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যাইতো। প্রতিদিন আসার সময় আমার জন্য মজা নিয়ে আসতো, এখন আর কেউ নিয়ে আসে না। আমি আমার বাবাকে অনেক মিস করি। আমি পরীক্ষা দিতে পারি না, টাকার জন্য আমি স্কুলে যাইতে পারি না। আমার ছোট বোন অসুস্থ হওয়ার কারণে ঘরের সব কিছু বিক্রি করে আমার ছোট বোনকে সুস্থ করে। আমার বাবার জন্য দোয়া করি, আমি আমার বাবা যেন জান্নাতে যেতে পারে। এখন আমাকে আর কেউ আদর করতে পারে না, আমার বাবা আমার আসছে না।